পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে আজ যে কোনো সময় ব্রেক্সিট চুক্তির ঘোষণার আশাবাদের পর এখন বলা হচ্ছে চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত আছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন তারা নতুন ধরনের এক করোনা ভাইরাস শনাক্ত করেছেন। বাংলাদেশের পুলিশ বলছে শিশু পর্নোগ্রাফির আদান প্রদান বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। এখানে ম্যাক্সিমাম ঘটনা হলো যে বিভিন্ন পিকচার শেয়ারিং থাকে এবং চাইল্ড পর্নোগ্রাফির সাথে সাথে সাইবার বুলিংটাও কিন্তু বেড়ে গেছে। যেমন কোনো মেয়েকে খারাপ কথা বলতেছে বা ওই মেয়েটাকে দুনিয়ার বাজে লোকজন তাকে ফোন দিতেছে। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার আজকের সন্ধ্যা আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোয়াজ্জেম হোসেন। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে। একই সঙ্গে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট bbcbangla.com। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে আজ যে কোনো সময় ব্রেক্সিট চুক্তির ঘোষণা দেয়া হবে এমন আশাবাদের পর এখন বলা হচ্ছে চুক্তি চূড়ান্ত করতে আলোচনা এখনও চলছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সাগরে মাছ ধরার অধিকারের প্রশ্নে শেষ মুহূর্তে আবার একটা বিরোধ তৈরি হয়েছে। ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই আলোচনা চলছে গত কয়েক বছর ধরে। এ নিয়ে বিস্তারিত এই অনুষ্ঠানে আরও পরে শোনানোর আশা রাখি। বাংলাদেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেসব দুর্নীতি এবং অনিয়মের তদন্ত দাবি করে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আজ তা প্রত্যাখ্যান করেছেন। গত 14 ডিসেম্বর এই নাগরিকরা এক সংবাদ সম্মেলন করে দুর্নীতির অভিযোগগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আজ এক সংবাদ সম্মেলন করে এসবের জবাব দেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল। কাদির, প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে ঠিক কি বলেছেন? আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগেও একজন কমিশনার বক্তব্য দিয়েছিলেন। ৪২ জন বিশিষ্ট নাগরিক যে অভিযোগ তুলেছেন সে ব্যাপারে তারা বলেছিলেন যে এসব অভিযোগ ভিত্তিহীন। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তিনি অন্য কমিশনারদের নিয়ে তিনি নিজে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সেই অভিযোগের জবাব দিলেন। তিনি সেই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন এবং ৪২ জন বিশিষ্ট নাগরিক যেসব অভিযোগ এনেছেন প্রতিটি অভিযোগ ধরে ধরে তাদের দিক থেকে নির্বাচন কমিশনের দিক থেকে যে বক্তব্য সেই বক্তব্য তিনি তুলে ধরেছেন। সেখানে অভিযোগ করা হয়েছিল আর্থিক অসদাচরণ বা অনিয়মের অভিযোগ করা হয়েছিল। সেখানে প্রধান নির্বাচন কমিশনার মিস্টার হুদা বলেছেন যে এই ধরনের অভিযোগগুলো মানে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিত। সেখানে সুনির্দিষ্টভাবে 2 কোটি টাকার মতো আর্থিক অসৎ আচরণের অভিযোগ করা হয়েছিল, সেটাও তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন। তার দিক থেকে যেটা বলা হয়েছে যে এ ধরনের কর্মপরিকল্পনায় সম্মানী ভাতা বাবদ যে অর্থ আত্মসাৎ বা অসৎ আচরণের কথা বলা হয়েছে সেটা সঠিক নয়। এ ধরনের কোনো সম্মানী মানে অর্থ নেওয়া হয়নি। কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ যেটা তোলা হয়েছে সেটাও তিনি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়াটি নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার, এ ধরনের নানান ধরনের অনিয়ম দুর্নীতির যে অভিযোগগুলো আনা হয়েছিল ৪২ জন বিশিষ্ট নাগরিকের পক্ষ থেকে তাদের বিবৃতিতে এবং তারা যে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন সেই বিষয়গুলো তিনি সমালোচনা করেছেন এবং অভিযোগগুলো তার দিক থেকে তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন এবং তারা বলেছেন যে এগুলো ভিত্তিহীনভাবে উদ্দেশ্যমূলকভাবে এই বক্তব্যগুলো আনা হয়েছে এটি তারা মনে করছেন। কাদির, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন কাদির কল্লোল। বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা BSIR এর বিজ্ঞানীরা বলছেন দেশটিতে করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেইন বা ধরন শনাক্ত হয়েছে।
এর সঙ্গে যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সাদৃশ্য রয়েছে। তবে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ বলেছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একই সঙ্গে কর্তৃপক্ষ বলেছে নতুন ধরন যা শনাক্ত হয়েছে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা করা হবে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বা ধরনটি শনাক্ত হয়েছে গত নভেম্বরের প্রথম সপ্তাহে। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান জানিয়েছেন, 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে তারা 5টিতেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পেয়েছেন। ডক্টর খান বলেছেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে যে বৈশিষ্ট্য আছে তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসের পুরোপুরি মিল না থাকলেও অনেকটা মিল রয়েছে। তবে এ নিয়ে তাদের আরও পরীক্ষা চলছে বলে তিনি উল্লেখ করেছেন। এই মিউটেশনটা মূলত দেখা গেল যে একটা নতুন ধরনের মিউটেশন স্পাইক প্রোটিনে, যা আমাদের আগে মাত্র দুটো দেশে ঘটছে, একটা রাশিয়াতে একটা পেরুতে, এবং ওই রাশিয়াতে একটা মাত্র স্যাম্পলে ঘটছে আর পেরুতে ঘটছে একটা স্যাম্পলে। বাট আমি একই সাথে আমরা 5টা পেয়েছিলাম। ইউকে ওদের পাওয়ার 1.5 মাস পরে তারা বলছে যে ওদের সংক্রমণ বেড়ে গেছে এবং ওদের নতুন ধরনের একটা স্ট্রেন পেয়েছে। এই রিপোর্টটা করার পর আমরা মিলাই দেখলাম যে ওদের যে স্ট্রেনটা পেয়েছে ওদের মিউটেশনের সাথে আমাদের মিউটেশনের কিছুটা ইনিশিয়ালি কিছুটা মিল আছে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনটির প্রভাব নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বাংলাদেশে শনাক্ত হওয়া নতুন স্ট্রেনের বিষয় আলোচনায় এসেছে। তবে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর বলেছেন, দেশে নতুন স্ট্রেন শনাক্ত হওয়ার যে কথা বলা হচ্ছে তা নিয়ে আতঙ্কের কিছু নেই বলে তারা মনে করেন। সারা বিশ্বে কিন্তু করোনা ভাইরাসের নানাবিধ প্রোটিনে মিউটেশন হচ্ছে, বাংলাদেশেও পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে পরিবর্তনটি ইউকের সাথে সাদৃশ্য আছে, তার মানে হলো যে ইউকের মতো হুবহু একই রকম পরিবর্তন নয়। কিন্তু আমরা গত 1 মাস যাবত এরকম কোনো লক্ষণ দেখিনি যে এখানে ভাইরাসের স্প্রেডিং ক্যাপাসিটি বেড়ে গেছে কিংবা সিভিয়ারিটি বেড়ে গেছে। কিন্তু এগুলি আমরা সবগুলোই পর্যবেক্ষণ করছি। সারা পৃথিবীর বিভিন্ন পরিবর্তন যেমন পর্যবেক্ষণ করছি, বাংলাদেশের ভাইরাসেরও পরিবর্তন আমরা পর্যবেক্ষণ করছি। তেমন উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কিছু এখনো ঘটে নাই। কিন্তু দেশে শনাক্ত হওয়া নতুন ধরন বা স্ট্রেনের ব্যাপারে স্বাস্থ্য বিভাগে এখনো কোনো আলোচনা বা পর্যালোচনা করা হয়নি। এমনকি এর কোনো প্রভাব আসলে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়নি। তবে যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরন যাতে বাংলাদেশে না আসে সেজন্য সেই দেশ থেকে যারা আসছেন তাদের কোয়ারেন্টিনে রাখা সহ সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা সরকার বলছে। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, করোনা ভাইরাসের নতুন নতুন স্ট্রেন যা পাওয়া যাচ্ছে তাতে চিকিৎসার প্রোটোকলে কোনো পরিবর্তন হচ্ছে না। তিনি আরও বলেছেন, দেশে শনাক্ত হওয়া নতুন স্ট্রেনের প্রভাব কি পড়ছে তা খতিয়ে দেখে বিশেষজ্ঞদের নিয়ে এখন আলোচনা করা হবে। খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার মতন ওইরকম কোনো পদক্ষেপ বা ওইরকম কোনো স্টেপ আমরা এখনো নিতে পারিনি। আর চিকিৎসার ক্ষেত্রে তো নতুন করে তো আর বলার কিছু নেই। আমরা তো যে চিকিৎসা করছিলাম সেই প্রোটোকল অনুযায়ী করে যাচ্ছি। পৃথিবীতে নতুন কোনো প্রোটোকল এটার জন্য দেয়া হয়নি। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন গবেষণা কম হওয়ার কারণে পরিস্থিতি অনুধাবন করতেও সমস্যা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলছিলেন, বাংলাদেশে তো গবেষণার অনেক ঘাটতি আছে। সুতরাং সেই অর্থে আমি বলবো যে যদি হয় এবং শীতকালে ছড়াবে, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। 2 নম্বর, নতুন ধরনের স্ট্রেইন আসছে। নতুন স্ট্রেইন মানেই তো হচ্ছে যে আগের যে প্রতিরোধ ক্ষমতা আমার শরীরে তৈরি হতো সেটা হয়তো কাজ নাও করতে পারে। তবে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ডক্টর সেলিম খান বলেছেন, যুক্তরাজ্য করোনা ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত করার কয়েক মাস পর এসে তাদের দেশে এর সংক্রমণের বিস্তার ঘটার কথা বলছে। কিন্তু তারা বাংলাদেশে নতুন একটি স্ট্রেন যা শনাক্ত করতে পেরেছেন তার 1.5 মাসেরও বেশি সময় পর এর বিস্তার ঘটার কোনো তথ্য তারা এখনো পাননি। তারা বিষয়টি আরও পরীক্ষা করে দেখছেন। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID বলছে, দেশের ভেতরে শিশু পর্নোগ্রাফি তৈরি এবং আদান প্রদানের হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সম্প্রতি শিশু সুরক্ষা বিষয়ক যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের রিপোর্টে দেখা গেছে, শিশুদের নিয়ে পর্নোগ্রাফি তৈরি, শিশু নিপীড়নের ছবি ও ভিডিও তৈরি এবং সেসব আদান প্রদানের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে 5ম। শিশু অধিকার কর্মীরা বলছেন, বাংলাদেশে গত কয়েক বছর ধরে এই ধরনের অভিযোগের সংখ্যা বাড়লেও অপরাধী চক্র শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি।
এ নিয়ে বিস্তারিত শুনুন সায়েদ আক্তারের কাছে। বিশ্বব্যাপী অপহরণ, নিখোঁজ এবং শারীরিক মানসিকভাবে নিপীড়নের মতো অপরাধের যেসব ঘটনা সাইবার জগতে ঘটে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় সেসবের হিসাব রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন NCMEC নামে একটি নেটওয়ার্ক। নভেম্বরে এই নেটওয়ার্কে যুক্ত হয়েছে সিআইডি। কর্মকর্তারা বলছেন, সংস্থাটি সিআইডিকে যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে গত এক বছরে বাংলাদেশে 5,56,000-এর বেশি শিশু পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অপরাধের ঘটনা ঘটেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল আলম বিবিসিকে বলেছেন, এসব অপরাধের 90% বেশি সংগঠিত হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে, আর অপরাধের শিকার শিশুদের বেশিরভাগের বয়স 9 থেকে 17 বছর। এ সংক্রান্ত অপরাধের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে কোন ধরনের ঘটনা নিয়ে জানতে চেয়েছিলাম সিআইডি কর্মকর্তা মিস্টার আলমের কাছে। আমাদের কাছে পর্নোগ্রাফি তো বিভিন্ন অভিযোগ আসে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা হয়, আমরা যে ট্রেন্ডটা দেখেছি, দেখা গেল রিলেশন ছিল, ছেলে মেয়ে রিলেশন থাকা অবস্থায় তাদের সাথে ক্লোজ হয়তো ফিজিক্যাল রিলেশন যেটা আমি বলছি, তখন ছবি উঠিয়ে রাখে, হয়তো ভিডিও করে রাখে। এক সময় তাকে এই যে তার সাথে যে তার রিলেশনের ছবিগুলি দিয়ে তাকে ব্ল্যাকমেলিং শুরু করে। এইখানে ম্যাক্সিমাম ঘটনা হলো যে বিভিন্ন পিকচার শেয়ারিং থাকে এবং বাংলাদেশে মাঝে মাঝে শিশু পর্নোগ্রাফি চক্রের অপরাধীদের গ্রেফতারের কথা জানা যায়। এবছরের অক্টোবরে পুলিশ শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে গ্রেফতার করেছিল। কয়েক বছর আগে একজন শিশু সাহিত্যিককে একই অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। এমন প্রেক্ষাপটে একজন অভিভাবক হিসেবে নিজের উদ্বেগের কথা বলছিলেন কাকলি তানভীর, যা সন্তানেরা বয়ঃসন্ধি পার করছে। আমার কাছে এক এক সময় ভীষণ কঠিন মনে হয়, কারণ এটা আসলে এই বিশাল সমুদ্রে তাকে সমস্ত কন্টেন্টের বিষয়ে সতর্ক করা তো খুব মুশকিল, কিন্তু মনে হয় যে কোনো ধরনের খারাপ লোকের খপ্পরে পড়ে যাওয়া কিংবা কোনো একটা পর্ন সাইটের প্রতি, পর্নোগ্রাফির প্রতি কোনো ধরনের আসক্তি জন্ম নিচ্ছে কিনা। কিন্তু এই বয়সটা এত ভয়ঙ্কর যে তাদেরকে সবসময় যদি তারা মনে করে যে আমি তার পিছনে লেগে আছি, তার ফোন চেক করব কিংবা দেখার চেষ্টা করব সে কি দেখছে, এটাও তারা আসলে খুব পজিটিভলি নেয় না। কিন্তু কাকলির মতো সচেতন অভিভাবকেরা সংখ্যায় অনেক কম। সিআইডি এবং অধিকার কর্মীরা বলছেন, শহরাঞ্চলে কিছু সচেতনতা থাকলেও গ্রামে তা একেবারেই অনুপস্থিত। বাংলাদেশের আইন অনুযায়ী পর্নোগ্রাফি হল যৌন উত্তেজনা সৃষ্টিকারী সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিওচিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত এবং প্রদর্শনকৃত। এছাড়াও যৌন উত্তেজনা সৃষ্টিকারী বই, সাময়িকী, কার্টুন বা লিফলেটও এর মধ্যে পড়ে। ফলে শিশুদের ব্যবহার করে অনেকভাবেই যে পর্নোগ্রাফিক ম্যাটেরিয়াল তৈরি করা যায় সে বিষয়টি সম্পর্কে সচেতন নন বেশিরভাগ মানুষ, আর সেটাই এ ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে প্রধান বাধা, বলছিলেন জাতিসংঘের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহরিন। পরিবার বা প্যারেন্টস যারা, তারা আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে ওয়াকিবহাল না, বা যারা শিশুদের কেয়ার গিভার তারাই এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল না। 2 নাম্বার হচ্ছে যে আমাদের যে পর্নোগ্রাফি আইনটা আছে, আইনটার কোনো বাস্তবায়ন এখন পর্যন্ত আমরা দেখি না সেরকম ভাবে। আর এই ব্যাপারে যে একটা নজরদারি থাকা দরকার সরকারের পক্ষ থেকে, বিশেষ করে সুরক্ষার জন্য, শিশুদের সুরক্ষার জন্য যে নজরদারিটা থাকা উচিত সেই নজরদারি করেন না। আর একই সাথে এখানে আমি বলবো যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যেহেতু একটা বিশেষ দায়িত্ব আছে এখানে, বা সমাজ সেবা অধিদপ্তরের যে একটা বিশেষ দায়িত্ব আছে শিশু সুরক্ষার ব্যাপারে, তারাও কিন্তু এই পর্নোগ্রাফির বিষয়টাকে সেরকম ভাবে গুরুত্ব দিচ্ছেন না এখন পর্যন্ত। বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী শিশু পর্নোগ্রাফির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা অর্থদণ্ড, কিন্তু এখনো পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পেতে দেখা যায়নি কাউকে। সিআইডি বলছে এ সংক্রান্ত বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে, কিন্তু অনেক সময় মামলা করতে চায় না ভুক্তভোগীরা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন আইনের প্রয়োগ এবং বাস্তবায়ন যেমন হতে হবে, তেমনি বিষয়টি নিয়ে ব্যাপক হারে সচেতনতা সৃষ্টির কাজ করতে হবে। ঢাকা থেকে সায়েদ আক্তার। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে উপকূল রক্ষীরা 5 জনকে জীবিত উদ্ধার করেছে এবং বাকিদের সন্ধানে কাজ চলছে। ধারণা করা হচ্ছে নৌকাটিতে 40 জনের বেশি যাত্রী ছিল, যারা সাহারার দক্ষিণাঞ্চলের বলে বলা হচ্ছে। তাদের গন্তব্য ছিল ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ। পাকিস্তানের একটি আদালত 2002 সালে আমেরিকান সাংবাদিক ড্যানিয়েল পালকে হত্যার দায়ে অভিযুক্ত ব্রিটিশ জঙ্গিকে মুক্তি দেবার নির্দেশ দিয়েছে। এবছরের গোড়ায় অভিযুক্ত ওমর শেখকে হত্যার দায় থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু ওই রায়ের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া চলমান থাকায় তাকে কারাগারে রাখা হয়েছিল, যা অবৈধ বলে করাচির সিন্ধ হাইকোর্ট
রায় দিয়েছে। বসনিয়া হের্জেগোভিনার 1000-এরও বেশি অভিবাসী তাদের জরুরিকালীন শিবির আগুনে পুড়ে যাবার পর দ্বিতীয় রাত খোলা আকাশের নিচে কাটাচ্ছে। বিহাত শহরের কর্তৃপক্ষ তাদের শহরে পরিত্যক্ত একটি কারখানায় অস্থায়ী আশ্রয়ে যাবার অনুমতি দেয়নি। মেয়র ওই ভবনটি যাতে দখল না হয় তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। চীনের শতকোটিপতি ব্যবসায়ী জ্যাক মা প্রতিষ্ঠিত দুটি কোম্পানির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা চালানোর এক অভিযোগের বিষয়ে চীন তদন্ত শুরু করেছে। ই কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা এবং অনলাইনে আর্থিক লেনদেন প্রতিষ্ঠান অ্যান্ড গ্রুপের বিরুদ্ধে এই তদন্তের জন্য প্রতিষ্ঠান দুটির নির্বাহী কর্মকর্তাদের নিয়ন্ত্রক সংস্থার সামনে জবাবদিহি করার জন্য সমন পাঠানো হয়েছে। বেইজিং বলছে চীনের ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠা ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোতে অন্যায্য কার্যক্রম বন্ধ করতে তারা বদ্ধপরিকর। তাইওয়ানে গত 8 মাসের মধ্যে এই প্রথম স্থানীয়ভাবে করোনা ভাইরাস সংক্রমণের জন্য যে পাইলটকে দায়ী করা হচ্ছে, একটি তাইওয়ানিজ এয়ারলাইন্স তাকে চাকুরি থেকে বরখাস্ত করেছে। ইভিএ এয়ার বলছে নিউজিল্যান্ডের নাগরিক ওই পাইলট তার দায়িত্ব পালনের সময় মাস্ক পরেনি এবং করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে চলা এক তদন্তে সহযোগিতা করেনি। ক্রিসমাসের আগের দিন অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরের খ্রিস্টানরা তাদের ঐতিহ্যবাহী ক্রিসমাস পূর্বদিনের শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছেন। তবে এবছর করোনা ভাইরাস মহামারীর কারণে কোনো বিদেশি তীর্থযাত্রী সেখানে নেই। যীশু খ্রিস্টের জন্মস্থান বলে মনে করা যে জায়গায় নেটিভিটি চার্চ নির্মিত হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সেখানে এবার মধ্যরাতের প্রার্থনায় বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন খেলবেন আবুধাবির লিগে। এই খবরটি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পুনের ফ্র্যাঞ্চাইজি দল তাকে নিয়েছে। সম্প্রতি বাংলাদেশে শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-20 লিগ, যেখানে নাসির হোসেন ফিটনেসের কারণে সুযোগ পাননি। টি10 10 ওভারের একটি খেলা। এই লিগে বিশ্বের নামি দামি খেলোয়াড়রা খেলবেন। ক্রিস গেইল, শোয়েব মালিকরাও আছেন ড্রাফটে। বাংলাদেশ থেকে আরও ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, আফিফ হোসেন এবং মেহেদি হাসান। মৃত্যুর সময় ডিয়েগো ম্যারাডোনার দেহে মদ বা মাদক ছিল না। ময়নাতদন্তের পরে এই তথ্য পাওয়া গেছে। নভেম্বর মাসের 25 তারিখ মারা যান আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি। ম্যারাডোনার মৃত্যুর পেছনে স্বাস্থ্যসেবার কোনো ত্রুটি ছিল কি না এ বিষয়ে তদন্তের জন্য এই ময়নাতদন্ত হয়েছে। নভেম্বর মাসেই মস্তিষ্কে একটি অপারেশন হয়েছিল ম্যারাডোনার। আজ বাংলাদেশে শেষ হয়েছে জাতীয় নারী কাবাডি প্রতিযোগিতা মুজিববর্ষ 2020 জাতীয় মহিলা কাবাডি। এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। দলটির অধিনায়ক শাহনাজ পারভিন মালেকা বলেন, অনেক বছর পর এই আয়োজনে তারা সন্তুষ্ট। আসলে আমরা প্রায় 1.5 মাস থেকে প্র্যাকটিস করতেছি। আমরা জানি যে অনেক দিন পর আমাদের ন্যাশনাল হচ্ছে, 2016 সালে হচ্ছে, এরপরে আমাদের ন্যাশনাল হয়নি। অনেক গেমস খেলছি আমরা, এশিয়ান গেমস, সাউথ এশিয়ান গেমস, তো আমাদের ন্যাশনালটা হয়নি। আমরা খুব চাচ্ছিলাম যে ন্যাশনালটা হইলে খুব ভালো হবে। আনসার পুলিশ দুইটা টিমই শক্তিশালী টিম। তো আজকে আমরা যেহেতু পুলিশকে হারাইছি, আমরা জিতছি, অনেক আনন্দ পাচ্ছি। নিজের কাছে একটা কনফিডেন্স ছিল যে আমরা জিতবো ইনশাল্লাহ ওদের সাথে। তারপর আমরা তো আসলে কাবাডি আমি 2005 সাল থেকে খেলতেছি, এবারও আন্তর্জাতিক খেলে আসছি নেপালে। তো আমার মনে হয় যে আমাদের সব মেয়েরা অনেক সুন্দর খেলছে, একটা গুছানো খেলা ছিল, খুব ভালো খেলছে সবাই। ইংল্যান্ডের ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট কারাবাও কাপের সেমিফাইনাল ম্যাচ নিশ্চিত হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ডার্বি ম্যাচে। ওদিকে টটেনহামের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। অস্ট্রেলিয়া ও ভারত সিরিজ নিয়ে আলোচনা চলছেই। জাস্টিন ল্যাঙ্গার আজ কথা বলেছেন দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে। ভারতের ক্রিকেট দল 36 রানে অল আউট হয়ে যাওয়ার পর তার সহানুভূতি আছে, একথা তিনি বলেন। সাথে তিনি এও বলেন ভারতের এই অবস্থায় তিনি খুশি, কারণ অস্ট্রেলিয়া একই অবস্থায় নেই। ছুটির কারণে নেই বিরাট কোহলি, ওদিকে চোটের কারণে নেই মোহাম্মদ শামি। ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে যাতে চাপে থাকেন সেজন্য চেষ্টা করবে অস্ট্রেলিয়া, একথা জানিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। ব্রিটেন থেকে বিমান চলাচল বন্ধ, তবে ক্রিকেট দল যাবে শ্রীলঙ্কায়। বেশ কয়েকটি দেশে ব্রিটেন থেকে ফ্লাইট বন্ধ থাকা সত্ত্বেও ইংল্যান্ডের একটি ক্রিকেট দল 3রা জানুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে একটি ক্রিকেট সিরিজ খেলতে রওনা দেবেন। সেখানে 10 দিনের কোয়ারেন্টিনে থাকবে তারা। শ্রীলঙ্কায় রওনা দেওয়ার আগে ও পরে ইংল্যান্ডের পুরো দলের কোভিড পরীক্ষা হবে বলে জানা গেছে।
এর আগে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকায় একটি সিরিজ খেলতে গিয়েছিল, কিন্তু কোভিডের কারণে সেখানে কোনো ম্যাচই খেলা হয়নি। প্রথমে জানা যায় হোটেল সদস্যের কোভিড, এরপরে ইংল্যান্ডের 2 জন খেলোয়াড়ের কোভিড হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেল, পরবর্তীতে নেগেটিভ আসে, কিন্তু ততদিনে সিরিজের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। খেলার খবর শুনছিলেন রায়হান মাসুদের কাছে। ভারতের পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে লড়বে। কংগ্রেসের হাইকমান্ড আজ এই জোট গড়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। এর আগে সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে জোট গড়ার অনুমতি দিয়েছিল। এবারে নির্বাচনে এই দুটি দল জোট গড়লেও এর আগের বিধানসভা নির্বাচনেও 2 দলের মধ্যে নির্বাচনী সমঝোতা হয়েছিল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন কলকাতা থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন বিবিসির অমিতাভ ভট্টশালী। অমিতাভ, আজকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বামফ্রন্টের সঙ্গে জোট গড়ার যে আনুষ্ঠানিক অনুমতি দিলেন, তাতে কি বলা হচ্ছে? দেখুন মজুম, কংগ্রেস এবং বামফ্রন্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরেই বিধানসভা ভোটে জোট গড়ে লড়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছিলেন, আর গত বেশ কয়েক মাস ধরেই তারা একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও নিচ্ছেন, মিছিল করছেন, মিটিং করছেন একসঙ্গে। কিন্তু আজকে কংগ্রেস হাইকমান্ড অর্থাৎ কংগ্রেস সংসদীয় বোর্ড জোটের যে অনুমোদন দিয়েছে, তাতে বামফ্রন্ট আর কংগ্রেস বিধানসভা নির্বাচনে যৌথভাবেই প্রার্থী দেবে এবং প্রচারও একসঙ্গেই করবে, এরকমটাই মনে করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা আসলে অনেকদিন ধরেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, শীর্ষ নেতৃত্বের কাছে এই জোটের পক্ষে সওয়াল করছিলেন। তারা রাহুল গান্ধীর সঙ্গে এবং সোনিয়া গান্ধীর সঙ্গে এই নিয়ে আলাপ আলোচনা করেছেন। এবং এর আগে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিও দলের পশ্চিমবঙ্গের কমিটিকে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার অনুমতি দিয়েছিল, আর আজকে কংগ্রেস নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এরপরে আশা করা হচ্ছে যে আসন রফা নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হবে। তো অমিতাভ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কংগ্রেস এবং সিপিআইএম এই দুটি দলের যে অবস্থান এবং যে ধরনের জনসমর্থন তাতে এই নির্বাচনী জোট, এটা কি আসলে সেরকম গুরুত্বপূর্ণ কোনো কিছু ফল দেখাতে পারবে নির্বাচনে, বিশেষ করে আগের নির্বাচনগুলোতে তাদের যে রেকর্ড? দেখুন, 2016 সালে বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেদের মধ্যে একটা আলাদা ধরনের আসন রফা হয়েছিল, যেটা আপনি উল্লেখ করছিলেন, এবং কয়েকটি জায়গাতে তারা একে অপরের বিরুদ্ধেও প্রার্থী দিয়েছিল। তো সেই ভোটে তারা যৌথভাবে 32% কাছাকাছি ভোট পেয়েছিল। কিন্তু 2019 সালের লোকসভা ভোটে কিন্তু কোনো আসন রফা হয়নি, এবং যার পরিণতি হয়েছিল বামফ্রন্টের ভোট 7% আর কংগ্রেসের ভোট 6% এসে নেমেছিল। তবে এবারে আনুষ্ঠানিক জোট ঘোষণা হওয়ায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং প্রচার সবকিছু তারা একসঙ্গে করবে, কিন্তু তাদের জোট কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সন্দিহান। তার মূল কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতির দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে একটা স্পষ্ট মেরুকরণ হয়েছে, দুটো মেরুতে ভাগ হয়ে গেছে। একদিকে আছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, এবং ভোটারদের মধ্যে এই মেরুকরণটা হয়েছে তাদের ধর্মীয় পরিচিতির ভিত্তিতে। গত কয়েকটি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলেই দেখা যাবে যে বামফ্রন্টের ভোটেও থাবা বসিয়েছে মূলত বিজেপি এবং কিছুটা তৃণমূল কংগ্রেস, এবং বামপন্থীদের মধ্যে থাকা যে হিন্দু ভোট তাদের একটা বড় অংশই চলে গেছে বিজেপির দিকে, আর মুসলমান ভোট চলে গেছে কংগ্রেসের দিকে, এবং কংগ্রেসের ভোটও সেই একই ভিত্তিতে ভাগ হয়েছে। তো এখন জোট ঘোষণার পরেও সেই ভোট বামফ্রন্ট বা কংগ্রেসের পক্ষে ফিরে পাওয়া কঠিন বলেই মনে করছেন। তো নিশ্চিতভাবে কতটা প্রভাব ফেলবে এই জোট সেটা এখনই বলা না গেলেও সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকেরা। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন বিবিসির অমিতাভ ভট্টশালী। সম্প্রতি বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজার জেলায় পুলিশ কর্মকর্তারা শরীরে বহনযোগ্য ক্ষুদ্র ক্যামেরা, যা বডি ক্যাম নামেও পরিচিত, সেটি ব্যবহার করতে শুরু করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে পুলিশ সাধারণত বডি ক্যাম ব্যবহার করে তাদের কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেই সঙ্গে অপরাধের প্রমাণ সংরক্ষণের কাজে। কিন্তু বাংলাদেশের পুলিশ কী কাজে বডি ক্যাম ব্যবহার করছে, এ নিয়ে বিস্তারিত শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি রায়হান মাসুদ।
বাংলাদেশে শনাক্ত নতুন করোনা ভাইরাসের খবরটি আজ বেশ ট্রেন্ডিং। যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সাথে এটার বেশ মিল আছে। এই খবরে অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর কাছ থেকে এসেছে বিভিন্ন রকম প্রতিক্রিয়া। এই খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় আলামিন অর্ণবের একটি মন্তব্য, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আগে ভাবতাম বিজ্ঞান আমাদের স্বাভাবিক সুন্দর জীবনের জন্য আশীর্বাদ, এখন দেখছি এই বিজ্ঞান আমাদের স্বাভাবিক জীবনের জন্য অভিশাপ। এত গবেষণার প্রচার প্রচারণা চালিয়ে মানুষের জীবনের স্বাভাবিক প্রবাহ নষ্ট করা ছাড়া কী লাভ হয়েছে? মোহাম্মদ নজরুল লিখেছেন, এইসব বলে বাইরের দেশকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যাতে আন্তর্জাতিক ফ্লাইট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আর আলী আসগরের মন্তব্য, তারপরেও এই প্রশাসন যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ করেনি। আর আলমগীর লিখেছেন, পৃথিবীটা কি আর স্বাভাবিক নিয়মে ফিরবে না? মোহাম্মদ তারেক তিনি বলছেন, এই ভাইরাসের প্রকোপ সেই তুলনায় বৃদ্ধি পাবে না, কারণ এই শ্রেণীর ভাইরাসগুলো মূলত বৈশিষ্ট্যগতভাবে একই জাতীয় হয়ে থাকে। সাইফুল ইসলাম রানা বলছেন, ভিআইপিদের বেশি করে বিদেশ যাবার সুযোগটা ভালোই কাজে লাগছে। ভ্যাকসিন তো ভিআইপিরাই পাবে, সাধারণ জনগণ কি আর পাবে? এদিকে যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যেই লন্ডন থেকে একটি ফ্লাইট আজ সিলেটে এসেছে। সেই খবরটি নিয়েও নানা ধরনের আলোচনা সমালোচনা দেখা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে যে প্রায় 200-র মতো যাত্রী নিয়ে ফ্লাইটটি এসেছে এবং সকল যাত্রীকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর এ নিয়ে হামিদ আব্দুলের মন্তব্য, ভাইরাস আমদানির জন্য বাংলাদেশের মানুষ এবং সরকার ব্যবস্থা খুবই অ্যাডভান্স। গতকাল পর্যন্ত এরা বলেছে ব্রিটেনের সাথে ফ্লাইট চালু থাকবে, তবে সতর্কতার সাথে। কোন দায়ে ফ্লাইট চালু রাখা হয়েছে, যেখানে পুরো দুনিয়া ব্রিটেনের সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ করেছে? মোহাম্মদ সামিউল্লাহ সামি, আবার সেই একই চিত্র, প্রথমবারের মতো কর্তৃপক্ষ উদাসীন। সৌদি আরবে তদন্ত শেষে এখন বিচারের অপেক্ষায় গৃহকর্মী আবিরন হত্যা মামলা। কয়েকটি সংবাদ মাধ্যমে এই খবরটিও শেয়ার করছেন অনেকে। খবরে জানা যাচ্ছে যে এরই মধ্যে গ্রেফতার আসামিদের জামিন নামঞ্জুর করেছেন সৌদি আরবের আদালত। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন বলছে এ দেশের অভিযুক্তদেরও বিচারের কাঠগড়ায় আনা প্রয়োজন। এ নিয়ে নীরব খলিলের মন্তব্য, বিচার কাজ যেহেতু শুরু হয়েছে তখন ন্যায় বিচারই পাবে। মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান লিখেছেন, একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ওদের উচিত ছিল নারীদের সম্মান অনেক উপরে রাখা। যাই হোক, এতদিনে যখন চোখ খুলেছে, দেখা যাক বাকিটা কি হয়। মিশন উইন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, অনেক কিছু জানি দেখি কিন্তু বলতে পারছি না, আমিও সৌদি আরবে 18 বছর ধরে। সৈয়দ মোহাম্মদ শাহিন বলছেন, কয়জন মারা যাওয়ার পরে বিচার হচ্ছে একজনের। খন্দকার মনসুর বলছেন, বাংলাদেশের উচিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের নারী শ্রমিকদের পাঠানো বন্ধ করা, কারণ সেখানে তারা বেশিরভাগই নির্যাতনের শিকার হয়। এদিকে কারিনা কাপুর ও তার ছেলে তৈমুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছে। ভিডিওতে দেখা যায় তৈমুরকে নিয়ে হেঁটে আসছেন কারিনা, সেখানে উপস্থিত ছিলেন পাপারাজ্জিরা। কারিনাকে আসতে দেখে হ্যালো ম্যাম বলে তারা ছবি তুলতে থাকেন। কারিনাও হ্যালো বলে হাঁটতে থাকেন, তবে তার ছেলে তৈমুর বলতে থাকেন নট অ্যালাউড, নট অ্যালাউড, এরকমটা বলে যারা ছবি তুলছিলেন তাদের দিকে আসতে থাকেন। তো তৈমুরের এই ভিডিওটি শেয়ার করে ওশার নামে একজন লিখেছেন, সে তার মাকে রক্ষা করছে, এটা বলে তিনি হাসির ইমোজি ব্যবহার করেছেন। আহমেদ নামের একজন লিখেছেন, এইটুকু ছেলের এমন আচরণ। তনুশ্রী গায়েন বলছেন, ক্যামেরা ভেঙে দেয়নি। এরকম নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। তো আজকের মতো এই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলোর আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সোশ্যাল মিডিয়ার আলোচিত বিষয়ের বিস্তারিত শুনছিলেন রায়হান মাসুদ এবং আফরোজা নীলার কাছে। আজ থেকে ঠিক 4.5 বছর আগে 2016 সালের 24শে জুন সকালে ব্রিটেনের মানুষ ঘুম থেকে জেগে জানতে পেরেছিল ব্রেক্সিট গণভোটের ফল। এই ফল কেবল ব্রিটেন নয়, বাকি বিশ্বকেও এক বিরাট ধাক্কা দিয়েছিল। ঠিক 4.5 বছর পর অনেক আলোচনা, দর কষাকষি আর রাজনৈতিক উত্থান পতন আর নাটকীয়তার পর আজ অবশেষে ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের চূড়ান্ত চুক্তি ঘোষণা করতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। আর এই চুক্তির মাধ্যমেই নির্ধারিত হতে যাচ্ছে ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক। কিভাবে ব্রিটেন এবং ইউর মধ্যে বাণিজ্য হবে সেটাই শুধু নয়, কিভাবে ব্রিটেন পরিচালিত হবে সেটাও নির্ভর করবে এই চুক্তির উপর। আশা করা হচ্ছিল আজকে যে কোনো সময় এই ব্রেক্সিট চুক্তির ঘোষণা আসতে পারে, কিন্তু এমন আশাবাদের পর এখন বলা হচ্ছে চুক্তি চূড়ান্ত করতে আলোচনা এখনও চলছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সাগরে মাছ ধরার অধিকারের প্রশ্নে শেষ মুহূর্তে আবার একটা বিরোধ তৈরি হয়েছে, কিছুটা সময় লাগবে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বাংলাদেশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ
অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আর বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন তারা নতুন ধরনের এক করোনা ভাইরাস শনাক্ত করেছেন, যার সঙ্গে ব্রিটেনের নতুন ভাইরাসের সাদৃশ্য আছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 আর ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা, এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে আজ যে কোনো সময় ব্রেক্সিট চুক্তির ঘোষণার আশাবাদের পর এখন বলা হচ্ছে চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত আছে।